প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের দ্বাদশ অধ্যায়ের রাজশাহী বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো এই পর্বে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নের মধ্যে একটা প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া আছে। যখনই আমরা প্রাপ্তি প্রদান হিসাব দেখব, আমরা একদম চট করে বুঝে যাব যে এখানে আমাদের তিনটা কাজ করতে হবে। দুইটা কাজ একদম মাস্ট প্রত্যেকটা প্রশ্নের জন্যই থাকে, তবে আরেকটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের করতে হয়। একটা হচ্ছে পারিবারিক তহবিল আমরা প্রথমে নির্ণয় করব, তারপরে খ নাম্বার প্রশ্নে থাকবে আয় ব্যয় বিবরণী এবং 3 নাম্বার প্রশ্নে থাকবে আর্থিক অবস্থার বিবরণী। তার মধ্যে থেকে খ এবং গ সবসময় ফিক্সড থাকে, অর্থাৎ খতে বলে দেয় আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে এবং গতে বলে দেয় আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে। এটা সবসময় এভাবেই চলে আসে এবং এই দুইটাই সাধারণত আমাদের এই প্রাপ্তি প্রদান হিসাব থেকে তৈরি করতে হয়। তো এইখানেও ঠিক সেরকমভাবেই দেখো, প্রথমে বলা আছে পারিবারিক তহবিল নির্ণয় করো, তারপর বলা আছে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো এবং সবার শেষে বলা আছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো প্রথমে আমরা যদি একটু কোশ্চেনটা ভালোভাবে বুঝে ফেলি, তাহলে পরবর্তীতে খুব সহজে আমরা এটা প্রস্তুত করতে পারবো। যেমন প্রথমে বলা আছে জনাব রেজভিন নাহার একজন ব্যাংক কর্মকর্তা 1 জানুয়ারি তারিখে তার পরিবারের সম্পদ এবং দায় দেনার পরিমাণ, অর্থাৎ 1 তারিখের হিসাবগুলো এখানে দেওয়া আছে। তো এখানে প্রথমে বলছে বাড়িঘর একটা সম্পদ, বাড়িঘর দেওয়া আছে, আসবাবপত্র দেওয়া আছে, বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে, আবার এক্সট্রা করে দায়ের পরিমাণও কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে সম্পদ এবং দায় দুইটাই দেওয়া আছে। এখান থেকে আমরা আমাদের পারিবারিক তহবিলটা প্রস্তুত করব বা নির্ণয় করব। তারপর এখানে প্রাপ্তি প্রদান হিসাবটা দেওয়া আছে। প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে আমরা হাতে নগদ দেখতে পাচ্ছি 50,000 টাকা। একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু হাতে নগদ দেওয়া নেই, হাতে নগদটা দেওয়া আছে এখানে। তো আমাদের হাতে নগদটাও কিন্তু ইউজ করতে হবে যখন আমরা আমাদের প্রাপ্তি প্রদান হিসাব থেকে, অথবা আমরা যখন পারিবারিক তহবিলটা প্রস্তুত করব তখন আমাদের এই হাতে নগদের পরিমাণটা লিখতে হবে। যদিও এটা একদম শুরুতে লেখা নেই, তবুও আমরা এটাকে নিয়ে আসবো এবং এটা নিয়ে আসতে হবে। এটা ছাড়া বাকি যে 3টা দেখতে পাচ্ছি, এই 3টা হচ্ছে এই ব্যক্তির জন্য আয়। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি তার বেতন থেকে আয় করে, তারপর সে উৎসব বোনাস অর্থাৎ ফেস্টিভ্যাল বোনাস নামে সাধারণত বোনাস দেওয়া হয়, সেই বোনাস থেকে সে কিছু টাকা ইনকাম করে। আবার তার বাসায় যে খবরের কাগজটা পড়া হয়, সেই পুরাতন খবরের কাগজ বিক্রি করেও সে কিছু টাকা ইনকাম করে। তাহলে এই 3টা হচ্ছে তার জন্য ইনকাম সোর্স বা আয়ের উৎস। এবার আমরা চলে আসি এপাশে আমাদের ব্যয়ের পরিমাণও আছে, আবার কিছু সম্পদের পরিমাণও আছে যেটা নতুন করে ক্রয় করা হয়েছে। যেমন খাদ্য সামগ্রী ক্রয়, এটা একটা ব্যয়। মুদি দোকানির বিল, এটাও একটা ব্যয়। পৌর কর বলতে আমরা সাধারণত পৌর এলাকায় যারা বসবাস করে তাদের ক্ষেত্রে কিছু টাকা ট্যাক্স দিতে হয়, তো সেই ট্যাক্সটাকে বোঝানো হয়েছে পৌর কর, এটাও অবশ্যই আমাদের জন্য ব্যয়। তারপর ল্যাপটপ ক্রয় করা হয়েছে। দেখো, ল্যাপটপ ক্রয় এটা হলো আমাদের জন্য সম্পদ। ল্যাপটপ এটা বছরের পর বছর বা অনেক বছর যাবৎ সে ইউজ করতে পারবে একবার ক্রয় করে, সো এটা তার জন্য এক ধরনের সম্পদ। এরপর দেখতে পাচ্ছি ঋণের সুদ। সাধারণত ঋণের সুদ আমরা প্রত্যেক মাসে মাসে পরিশোধ করে থাকি, তাই এটা অবশ্যই এক ধরনের ব্যয়। এরপর দেখতে পাচ্ছি এলইডি টিভি ক্রয়, সে টিভি ক্রয় করেছে। ল্যাপটপের মতো টিভি ক্রয় করলেও কিন্তু সেমভাবে একটা সম্পদ তৈরি হয়, তাই এটাকে আমরা সম্পদের মধ্যে নিয়ে যাব। তারপর আছে গ্যাস, পানি ও বিদ্যুৎ, এটাও অবশ্যই আমাদের জন্য ব্যয়। আপ্যায়ন খরচ, এটাও ব্যয়। তারপর আছে কসমেটিক্স সামগ্রী। কসমেটিক্স সামগ্রী খুবই ছোট আইটেম, তো এটাও কিন্তু আমাদের সাধারণত রেগুলার কিনতে হয়, এটাকেও আমরা খরচ হিসেবে ধরি এবং কসমেটিক্স সামগ্রী আমাদের প্রায় সপ্তাহে বা মাসে রেগুলার আমাদের দরকার পড়ে। এরপর দেখতে পাচ্ছি খবরের কাগজ, অবশ্যই এটাও একটা ব্যয়। ব্যাংকের স্থায়ী আমানত, এটা আমাদের জন্য একটা সম্পদ, কারণ ব্যাংক হিসাবে আমাদের সম্পদের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে, তাই এটা আমাদের জন্য এক ধরনের সম্পদ। এছাড়াও দেখো, এখানে 2টা সমন্বয় আমরা দেখতে পাচ্ছি। একটা বলা হয়েছে খাদ্য সামগ্রী মজুদ রয়েছে, আমরা খাদ্য সামগ্রী কিনেছিলাম 85,000 টাকা,
টোটালটা কিন্তু আমরা ব্যবহার করিনি, আমরা ৩,০০০ টাকা কম ব্যবহার করেছি, অর্থাৎ ৩,০০০ টাকা বছর শেষে আমাদের হাতে এখনো আছে। তাহলে ওই ৩,০০০ টাকাটা আমাদের মাইনাস করে শুধুমাত্র যতটুকু আমরা ব্যয় করেছি সেই অংশটাই আমরা আয় ব্যয় বিবরণীর মধ্যে দেখাবো। এবং এই যে মজুদ আছে এটা কিন্তু পরবর্তী বছরে আমরা ব্যবহার করতে পারবো, তাই এটা আমাদের জন্য এক ধরনের সম্পদ। তাই যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করব তখন আমরা সম্পদের ঘরে এই খাদ্যদ্রব্য মজুদ, এই মজুদের পরিমাণটা নিয়ে আসব। তারপর আরও একটা সমন্বয় দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে ঋণের সুদ বকেয়া রয়েছে। তাহলে দেখো ঋণের সুদ আমরা অলরেডি পরিশোধ করেছি 25,000 টাকা। এবার এই 25,000 টাকার সাথে আরও 2,000 টাকা বকেয়া আছে, যে বকেয়াটা আমাদের এই বছরেরই ব্যয়, কিন্তু কোনো কারণে আমরা এই বছরে পরিশোধ করতে পারিনি। তাহলে আমরা যতক্ষণ টোটাল ব্যয় দেখাবো, টোটাল ব্যয় দেখানোর সময় আমাদের 25,000-এর সাথে বকেয়া 2,000 যোগ করে একবারে দেখাতে হবে। তাহলে আমরা 25,000-এর সাথে এই 2,000 টাকাটাকেও যোগ করে একবারে দেখাবো। এবং এই যে বকেয়া আছে, যখন কোনো ব্যয় বকেয়া থাকে সেটাকে আমরা সাধারণত দায় হিসেবে ধরে নিই। তাই যখন আমরা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করব সেক্ষেত্রে দায় অংশে আমাদের এই বকেয়া অংশটাকে দেখাতে হবে। তাহলে এই ছিল আমাদের একদম প্রশ্ন সংক্রান্ত কিছু আলোচনা। এবার আমরা কতে চলে যাই। কতে আমাদের বলা হয়েছে পারিবারিক তহবিল প্রস্তুত করতে। তাহলে পারিবারিক তহবিল আমরা ছক আকারেও করতে পারি, আবার সূত্র লিখেও করতে পারি। তো সূত্র লিখে আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখি। আমাদের পারিবারিক তহবিল নির্ণয় করার সূত্রটা হলো পারিবারিক তহবিল সমান সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। তাহলে প্রারম্ভিক সম্পদ থেকে আমরা প্রারম্ভিক দায়টাকে মাইনাস করলে আমরা পেয়ে যাব আমাদের পারিবারিক তহবিল। তাহলে এবার প্রথমে আমরা দেখব পারিবারিক সম্পদের মধ্যে কি আছে, যেমন বাড়ি ঘর আছে, আসবাবপত্র আছে, বিনিয়োগ আছে, তিনটা, এবং এছাড়াও হাতে নগদ আছে। তাহলে আমরা প্রথমে লিখি বাড়ি ঘর, তারপরে আছে আসবাবপত্র এবং বিনিয়োগ, আসবাবপত্র এবং বিনিয়োগ। এছাড়াও আমাদের প্রাপ্তি প্রদান হিসাবে প্রথমেই ছিল হাতে নগদ। তাহলে টোটাল 4টা সম্পদ আমাদের এখানে আছে। এবার দায়ের পরিমাণ আছে শুধুমাত্র একটা, সেটা হলো ব্যাংক ঋণ। তাহলে ব্যাংক ঋণটাকে আমরা মাইনাস করে দেখালাম। এবার আমরা টাকাগুলো বসাবো। প্রথমে বাড়িঘর আছে 10 লক্ষ, আসবাবপত্র 2,50,000, বিনিয়োগ আছে 2 লাখ। তাহলে বাড়িঘর আছে 10 লাখ, আসবাবপত্র আছে 2,50,000, বিনিয়োগ আছে 2 লাখ এবং হাতে নগদের পরিমাণ আছে 50,000। এবার আমরা যদি ঋণের কথা বলি, আমাদের এখানে ঋণের পরিমাণ আছে 3 লক্ষ টাকা, ব্যাংক ঋণের পরিমাণ আছে 3 লক্ষ টাকা। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে দেখব আমাদের পারিবারিক তহবিলের পরিমাণটা কত দাঁড়ায়। প্রথমে 10 লক্ষ টাকা তারপর 2,50,000, 2 লক্ষ এবং 50,000। তাহলে টোটাল আমাদের সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা ঋণ মাইনাস করলে আমরা আমাদের পারিবারিক তহবিলের পরিমাণ পাচ্ছি 12 লক্ষ টাকা। তাহলে এখানে পারিবারিক তহবিলের পরিমাণ 12 লক্ষ টাকা। এবার আমরা একটু দেখি, যদি আমরা ছক আকারে এটাকে যদি ছক আকারে দেখাই তাহলে কেমন অ্যান্সারটা হবে। তাহলে ছক আকারে দেখালে আমরা এই পাশে সকল দায়সমূহ দেখাবো, এ পাশে সবগুলো সম্পদ দেখাবো। তাহলে সম্পদের মধ্যে আমাদের 4টা হিসাব ছিল, বাড়িঘর 10 লক্ষ টাকা, আসবাবপত্র 2,50,000, বিনিয়োগ 2 লক্ষ এবং হাতে নগদ 50,000। টোটাল আমরা সম্পদের পরিমাণ পাচ্ছি 15 লক্ষ টাকা। এবার এই 15 লক্ষ টাকা থেকে আমাদের ব্যাংক ঋণ মাইনাস করলে দেখো পারিবারিক তহবিলের পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি 12 লক্ষ টাকা। তাহলে এবার চলে যাই খতে বলা হয়েছে পারিবারিক আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। আমরা অলরেডি এখান থেকে দেখেছি কোনটা কোনটা আয়ের মধ্যে যাবে, কোনটা কোনটা ব্যয়ের মধ্যে যাবে।
আয় ব্যয় বিবরণীর মধ্যে প্রথমে আমাদের দেখাতে হয় আয়সমূহ এবং আয়সমূহ থেকে বাদ দিতে হয় ব্যয়সমূহ। যদি আয়সমূহ থেকে ব্যয়সমূহ বাদ দেওয়ার পরে আমাদের প্লাসে অ্যান্সার হয়, অর্থাৎ আয়ের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা হবে আয় উদ্বৃত্ত, আর যদি ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে অ্যান্সারটা হবে ব্যয় উদ্বৃত্ত। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই তিনটা হচ্ছে আমাদের জন্য আয়। তাহলে প্রথমে আমরা আয়সমূহ যদি নির্ণয় করতে চাই, আমরা আয়সমূহের মধ্যে দেখাবো বেতন থেকে আয় পেয়েছি 4,80,000, উৎসব বোনাস থেকে আয় পাওয়া গেল 70,000 এবং পুরাতন খবরের কাগজ থেকে আয় পাওয়া গেল 3,000। তাহলে টোটাল যোগ করলে আমরা মোট আয়ের পরিমাণ পাচ্ছি 5,53,000 টাকা। এবার আমরা চলে যাই ব্যয়সমূহের মধ্যে, এবং এইখানে ব্যয়সমূহের মধ্যে ছোট ছোট অনেকগুলো কাজ আছে। যেমন দেখো, খাদ্য সামগ্রী ক্রয়, এটার সাথে একটা সমন্বয় ছিল। আমরা খাদ্য সামগ্রী ক্রয় করেছি 85,000 টাকা, কিন্তু আমাদের হাতে এখনো মজুদ আছে 3,000 টাকা। তাহলে এই 85,000 টাকা থেকে আমরা 3,000 টাকা মাইনাস করে দেখাবো। তাহলে দেখো বিষয়টা কেমন হবে। আমরা প্রথমে যখন ব্যয়সমূহ লিখব, ব্যয়সমূহের মধ্যে প্রথম কলামে লিখব 85,000 টাকা, এবং 85,000 টাকা আমরা টোটাল ক্রয় করেছিলাম, কিন্তু এখান থেকে আমাদের এখনো খাদ্য সামগ্রী মজুদ আছে 3,000। এটা তো আমাদের হাতে এখনো আছে, আমরা এখনো খরচ করিনি, তাই এটা মাইনাস করে আমরা যতটুকু খরচ করেছি সেই অংশটা দেখালাম 82,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা একে একে পরবর্তীতে দেখতে পাচ্ছি আরো অনেকগুলো ব্যয় আছে। যেমন দেখো, মুদি দোকানের বিল 36,000 টাকা, পৌর কর আছে 2,200 টাকা, তারপর ঋণের সুদ পরিশোধ করা হয়েছে 25,000। কিন্তু এই ঋণের সুদের সাথেও কিন্তু আমাদের একটা সমন্বয় আছে, তাই এই সমন্বয়গুলো ভুলে গেলে চলবে না। সমন্বয়ে বলা হয়েছে বকেয়া আছে 2,000 টাকা। তাহলে আমরা কিভাবে দেখাবো? প্রথমে আমরা ব্যয়ের মধ্যে দেখাবো ঋণের সুদ আমরা অলরেডি পরিশোধ করে ফেলেছি 25,000 টাকা, এবং 2,000 টাকা আমাদের বকেয়া আছে। তো বকেয়া অংশটা সবসময় আমরা যোগ করেই দেখাই। তাহলে 25,000 টাকা আমরা অলরেডি পরিশোধ করেছি এবং আরও 2,000 টাকা আমরা ব্যয় করেছি কিন্তু পরিশোধ করা হয়নি। তাহলে টোটাল আমাদের ঋণের সুদের পরিমাণ 27,000 টাকা। এরপর আর কোনোটারই কোনো সমন্বয় নেই। তাহলে গ্যাস, পানি, বিদ্যুৎ এটার পরিমাণ আমাদের প্রাপ্তি প্রদান হিসাবে দেওয়া ছিল 16,600, আপ্যায়ন খরচ দেওয়া আছে 8,000 টাকা, কসমেটিক্স সামগ্রী আছে 3,000 এবং খবরের কাগজ আছে 4,000 টাকা। তাহলে দেখো, সবগুলো ব্যয় যদি আমরা যোগ করে দেই আমাদের টোটাল ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 1,78,800 টাকা। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি আমাদের আয়টা অনেক বেশি, কারণ আয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 5,53,000 আর ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 1,78,800 টাকা। তাহলে 5,53,000 থেকে 1,78,800 টাকা বিয়োগ করলে আমরা এখানে আয় উদ্বৃত্তের পরিমাণ পেয়ে যাচ্ছি 3,74,200 টাকা। তাহলে এই 3,74,200 টাকা এটা হলো আমাদের জন্য আয় উদ্বৃত্ত। এরপর চলে যাই গ নাম্বারে। গ নাম্বারে বলা হয়েছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তা আর্থিক অবস্থার বিবরণীটা আমরা 3টা ধাপে শেষ করি। প্রথম ধাপে সবগুলো সম্পত্তিকে একসাথে দেখাই, দ্বিতীয় অংশে আমরা দেখাই দায়ের পরিমাণগুলো, এবং তৃতীয় অংশে আমরা দেখাই পারিবারিক তহবিল, অথবা পারিবারিক তহবিল তুমি আগেও দেখাতে পারো, দায়ের পরিমাণটা পরে দেখাতে পারো। তাহলে প্রথমে দেখো, আমরা একটু দেখি কি কি সম্পত্তি আমাদের হাতে আছে। যেমন বাড়ি ঘর আছে, আসবাবপত্র আছে, বিনিয়োগ আছে। এই 3টা সম্পত্তি আমাদের একদম প্রারম্ভিক সম্পত্তিটাই আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আমরা সরাসরি দেখাবো। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের উদ্বৃত্ত অর্থাৎ সমাপনী হাতে নগদের পরিমাণ দেওয়া আছে 83,700 টাকা। তাহলে প্রারম্ভিক হাতে নগদের পরিমাণ আমরা কখনো দেখাবো না, আমরা সবসময় দেখাবো আমাদের সমাপনী হাতে নগদের পরিমাণ, কারণ আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে সবসময় সমাপনী সম্পদ সমূহ থাকে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, এটা তো প্রারম্ভিক সম্পদ, এটা কিন্তু সমাপনী সম্পদ হিসেবেও থেকে যাবে, কারণ এটার কোনোটাই কিন্তু বিক্রি করে দেওয়া হয়নি বা পরিশোধ করে দেওয়া হয়নি, কোনোটাই করা হয়নি।
যেহেতু এটার কোনোটারই বিক্রি করে দেওয়া হয়নি, তাই আমরা ধরে নিব যে এটা এখনো, অর্থাৎ বছরের শেষ অবধি এখনো আমাদের হাতে সম্পদ আছে। তাই এই পরিমাণ প্রত্যেকটাই আসবে এবং হাতে নগদের ক্ষেত্রে শুধুমাত্র সমাপনী পরিমাণটা আসবে। কারণ হাতে নগদ বছরের শুরুতে যে 50,000 টাকা ছিল, বছরের শেষেও যে সেই 50,000 টাকা থাকবে এটা কিন্তু একদমই না। সবসময় আমাদের টাকার পরিমাণটা চেঞ্জ হয়, কারণ এখানে আমরা যা যা কিছু করি প্রত্যেকটাই মোটামুটি এই টাকার থেকেই আমাদের করে ফেলতে হয়। তাই আমাদের সমাপনী নগদ উদ্বৃত্তটাকে সম্পদের ঘরে নিয়ে আসতে হবে। এছাড়া দেখো আরও কিছু সম্পদ কিন্তু আমরা এখানে নতুন করে ক্রয় করেছি, যেমন ল্যাপটপ ক্রয় করেছি, তারপর এলইডি টিভি ক্রয় করেছি এবং আমাদের ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে জমা করা আছে 2,50,000 টাকা। তাহলে এই প্রত্যেকটাই মার্ক করা প্রত্যেকটা বিষয় আমাদের সম্পদের মধ্যে চলে আসবে। তাহলে এবার একটু আমরা দেখি সম্পদের মধ্যে ফাইনালি কি কি দাঁড়াচ্ছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাড়ি ঘর, যেটা একদম শুরুতে ছিল 10 লক্ষ টাকা, আসবাবপত্র 2,50,000 টাকা, তারপর বিনিয়োগের পরিমাণ 2 লক্ষ টাকা। এই তিনটা কিন্তু একদম শুরুতে প্রারম্ভিক সম্পদ হিসেবেই ছিল। এরপর আমরা নতুন করে ক্রয় করেছি ল্যাপটপ, এলইডি টিভি এবং ব্যাংকে স্থায়ী আমানত। এছাড়াও আমাদের প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে উদ্বৃত্ত ছিল সমাপনী হাতে নগদের পরিমাণ ছিল 83,700 টাকা। সমন্বয়ের মধ্যে আমাদের খাদ্য সামগ্রীর মজুদ পরিমাণ ছিল এবং এটাকে আমরা বলেছিলাম সম্পদ হিসেবে আমরা ব্যবহার করি। তাহলে খাদ্য সামগ্রী মজুদের পরিমাণ দেওয়া আছে 3,000 টাকা। তাহলে ফাইনালি যদি আমরা মোট সম্পদের পরিমাণ নির্ণয় করি, আমরা সবগুলো সম্পত্তি যোগ করে মোট সম্পদের পরিমাণ দেখতে পাচ্ছি 18,76,200 টাকা। তাহলে আমাদের দায় এবং পারিবারিক তহবিল এই 18,76,200 টাকাই হতে হবে। এবার তাহলে আমরা একটু দেখি আমাদের পারিবারিক তহবিল ও দায়ের মধ্যে কি কি বিষয় আসবে। প্রথমে আমরা দায়ের পরিমাণ দেখেছিলাম একদম শুরুতে। দায়ের পরিমাণে ব্যাংক ঋণ ছিল 3 লক্ষ টাকা, তাহলে এটা আমাদের দায়ের পরিমাণে চলে আসবে। তারপরে এখানে আমরা দেখেছিলাম আমাদের একটা দায় রয়েছে, সেটা হচ্ছে সুদ বকেয়া আছে 2,000 টাকা। তাহলে আমাদের ব্যাংক ঋণের পরিমাণ 3 লক্ষ টাকা এবং সুদ বকেয়া আছে 2,000 টাকা, এই দুইটা চলে আসবে আমাদের দায় অংশে। তাহলে ব্যাংক ঋণ 2 লক্ষ এবং বকেয়া ঋণের সুদ 2,000, এই টোটাল মিলে আমাদের দায়ের অংশে দাঁড়াচ্ছে 3,02,000 টাকা। এবার দেখো ক নাম্বার থেকে বা ক হতে আমরা পারিবারিক তহবিলের পরিমাণ পেয়েছিলাম 12 লক্ষ টাকা এবং একটু আগে খ নাম্বার থেকে আমাদের আয় উদ্বৃত্তের পরিমাণ আমরা পেয়েছি 3,74,200 টাকা। তাহলে টোটালটা যদি আমরা যোগ করে দেই, আমাদের মোট পারিবারিক তহবিলের পরিমাণ দাঁড়াচ্ছে 15,74,200 টাকা। এবার দেখো এটা হচ্ছে পারিবারিক তহবিল এবং এটা হচ্ছে মোট দায়। তাহলে আমরা যদি দুইটা যোগ করে দেই, আমাদের টোটাল পরিমাণটাও দাঁড়াচ্ছে 18,76,200 টাকা এবং এটা মোট সম্পদের সাথে মিলে যাচ্ছে। তাহলে এই পর্যায়ে এসেই আমরা বুঝতে পারবো যে আমাদের পুরো অঙ্কটা ঠিক আছে, কারণ আমাদের মোট সম্পদ এবং মোট দায় ও পারিবারিক তহবিল দুইটার ব্যালেন্স মিলে যাচ্ছে। তাহলে প্রথমে আমরা দেখলাম পারিবারিক তহবিল, তারপরে দেখলাম আয় ব্যয় বিবরণী এবং সবার শেষে আমরা দেখলাম আর্থিক অবস্থার বিবরণী। আশা করছি এই পুরো প্রশ্নের উত্তরটা এবং পুরো সৃজনশীলের সলভিংটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।